গত ক্লাসে দেখেছি এবং 2 নাম্বার ম্যাথটা আমরা গত ক্লাসে দেখেছি। এই 1 নাম্বার এবং 2 নাম্বার ম্যাথটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। কেমন? আমরা আজকের ক্লাসে হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথ দেখব। তো 3 নাম্বার ম্যাথটা তোমরা এখানে খেয়াল করতে পারো, আমি যেভাবে তোমাদেরকে আগের ক্লাসে বুঝাই দিয়েছি সেইভাবে বুঝাই দিব। কেমন? তো এখান থেকে 3 নাম্বার যে প্রশ্নটা, তো এই প্রশ্নগুলো হচ্ছে কি তোমাদের 5.1 থেকে এই প্রশ্নগুলো। কেমন? আচ্ছা, এখান থেকে দেখো তোমাদের যে 5.1 থেকে যে প্রশ্নগুলো এখানে আছে সেটা হচ্ছে কি এখান থেকে এই 3 নাম্বার যে প্রশ্নটা, তো বাকি 2 প্রশ্ন যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে এই প্লেলিস্টে কিন্তু ভিডিওটা আছে, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিবা। আর এখান থেকে দেখো যে প্রশ্নটা আছে সমাধান করতে বলছে। সমাধান মানে কি? আমরা জানি যে সমাধান মানে হচ্ছে এখানে যে এক্সটা আছে সেই এক্স এর মান বের করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। এটা আমাদের হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে এক্স এর মান বের করতে হবে। আমাদের 2 নাম্বার যে ম্যাথটা আমরা করেছিলাম সেই ম্যাথের সাথে কিন্তু এটা হুবহু মিল আছে, আমরা বলতে পারি এটা কিন্তু হুবহু মিল আছে। কিভাবে হুবহু মিল আছে? এইখানে যেই যে আমাদের এম এম আমি বলেছিলাম তোমাদের চলকগুলো পরিবর্তন করে দিতে পারে, তো সেই ক্ষেত্রে এই ম্যাথটা কিন্তু সেমই আছে, শুধুমাত্র চিহ্নের একটু পরিবর্তন আছে। যেখানে হচ্ছে এই যে মাইনাস ছিল, 2 জায়গাতেই মাইনাস ছিল, এখানে একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, ঠিক আছে? ওই একই নিয়মে আমরা যদি আগাই তাহলে আমরা সমাধানটা পেয়ে যাব। কেমন? আচ্ছা, তাহলে আমরা সমাধানের দিকে ধাবিত হই, ঠিক আছে? তো দেখো এখান থেকে দেখো আমাদের হচ্ছে যে নিয়মটা, প্রদত্ত সমীকরণ যেটা আমরা লিখে থাকি বা দেওয়া আছে যে বিষয়টা আমরা যেভাবে কমফোর্টেবল আর কি। তোমরা অনেকে লিখতে পারো হচ্ছে প্রদত্ত সমীকরণ, অনেকে লিখতে পারো হচ্ছে কি দেওয়া আছে, যেভাবে তোমাদের সুবিধা মনে হয় বা যেভাবে তুমি ম্যাথ করে অভ্যস্ত, অথবা তুমি ইংরেজিতে লিখতে পারো হচ্ছে কি গিভেন, এটুকু লিখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা হচ্ছে কি m ডিভাইডেড বাই m minus x plus n by n minus x। ওকে, আর আমাদের ডান পক্ষে দেওয়া হচ্ছে m plus n by m plus n minus x, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সমীকরণটা দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করতে হবে? x এর ভ্যালুটা বের করতে হবে। আমরা x এর ভ্যালুটা এখান থেকে বের করে নিব। ওকে, আচ্ছা, আমরা তাহলে এখান থেকে কি করব? যেহেতু m plus n আছে, আমরা জানি যে এইভাবে 2 ভাবে থাকলে আমাদের ম্যাথ করার সুবিধার জন্য আমাদের যে প্রথম নিয়মটা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ভগ্নাংশকে একটা ভগ্নাংশ থেকে 2টা ভগ্নাংশ বানায় নিতে হবে। কেমন? তাহলে এখান থেকে আমরা 2টা ভগ্নাংশ বানায় নিব। এখন একটা বিষয় মনে রাখবা, তোমরা এখন বলতে পারো যে আমরা তো স্বাভাবিকভাবে যে ম্যাথগুলো সমাধান করি এইখান থেকে যে আমাদের ডান পক্ষে যে ভগ্নাংশটা দেওয়া থাকে সেটাকেই আমরা সাধারণত কি করে থাকি? সেটাকেই সাধারণত আমরা 2 ভাগ করে থাকি, একটা ভগ্নাংশকে 2 ভাগ করে থাকি। তবে এইটা কিন্তু তোমাদেরকে একটু, যদি প্রশ্ন কোনো সময় তোমাদেরকে একটু ঘোরায় দেয়, সেক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে এই সমীকরণটা কেমন হতে পারে? দেখো, এই সমীকরণটা এরকম হতে পারে যে m ডিভাইডেড বাই হচ্ছে m মাইনাস x, তারপর হচ্ছে কি প্লাস n ডিভাইডেড বাই n মাইনাস x। এই জিনিসটাকে কি করতে পারে? এই জিনিসটাকে আবার এই পাশে রেখে দিতে পারে। যেমন এখান থেকে দিয়ে দিল হচ্ছে কি মাইনাস m প্লাস n ডিভাইডেড বাই হচ্ছে কি m প্লাস n মাইনাস x। এইভাবে দিয়ে এই পাশে দিয়ে দিল 0। সমীকরণটা যদি এরকম থাকে সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে ওই সেম একটা লাইন তোমাকে বাড়তি করতে হবে, যেটা তোমরা প্রদত্ত সমীকরণে এইরকম যদি দেওয়া থাকে, অর্থাৎ কোনো সময় যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই যে মাইনাস m প্লাস n বাই এই যে বিষয়টা যেটা তোমাদের বাম পক্ষের মধ্যে ঢুকাই দিছে, সেটা কি করতে হবে? এক প্রদত্ত সমীকরণ এটা লিখে দিবা, পরবর্তী একটা লাইনে তোমাকে জাস্ট এইটাকে এই পাশে নিতে হবে, মাইনাস এই পাশে নিয়ে প্লাস করে দিতে হবে, অর্থাৎ এরকম বানায় নিতে হবে। তারপরে তোমাকে ওই mn আলাদাভাবে ভগ্নাংশ তৈরি করতে হবে সেম ভাবে। অথবা তোমাদের এরকম হতে পারে যে এই জিনিসটাকে মাইনাস দিয়ে এই পাশে ঢুকায় দিল, আবার এখান থেকে যে কোনো একটা এই পাশে ঢুকায় দিল চিহ্ন পরিবর্তন করে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আলটিমেটলি বুঝতে হবে যে লবটাকে, যে ভগ্নাংশটাকে তোমরা মূলত 2 ভাগ করতে পারবা, সেইটাকে তোমরা ডান পাশে সমীকরণ যদি কোনোভাবে কি থাকে, একটু পেঁচানো দেওয়া থাকে, তোমরা আগে সমীকরণটা দেখে নিবা যে এটা কি স্বাভাবিকভাবে আছে নাকি একটু চেঞ্জ করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নিয়ে যেই ভগ্নাংশটাকে তোমরা 2 ভাগ করতে পারবা সেইটাকে ডান পক্ষে নিয়ে, আর ডান পক্ষে যদি অন্য কিছু থাকে সেটাকে তোমরা বাম পক্ষে নিয়ে নিবা। সাধারণত এরকম ঘুরে ফিরে কখনো প্রশ্ন আসে না। তারপরও তোমাদের যেহেতু পরীক্ষায় প্রতিবার কিছু না কিছু একটা প্যাচমোচড় থাকে প্রশ্নের মধ্যে, সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা একটু তোমাদেরকে বলে দিলাম। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমাদের এখান থেকে কোনো প্যাচমোচড় নাই, আমাদের যে সমীকরণটা যেভাবে আছে সেভাবে আমরা এখান থেকে করব। ওকে, তাহলে এখান থেকে প্রদত্ত সমীকরণটা আমরা লিখে ফেলছি, ঠিক আছে? প্রদত্ত সমীকরণ, সরি এটা না, আমাদের হচ্ছে কি তাহলে এখান থেকে আমরা ওই জিনিসটা একটু মাথায় রাখবো যে সমীকরণটা কোনো সময় যদি ঘুরিয়ে দেয় আর কি। তাহলে এখান থেকে আমরা যে প্রদত্ত সমীকরণ যেটা আছে সেটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পর এখান থেকে হচ্ছে এই m এবং হচ্ছে কি n
দুইটা সমীকরণকে আমরা ভাগ করে নিলাম। হরে কি থাকবে এখন, কিভাবে এই দুইটা আলাদা হয়েছে, আলাদা হওয়ার ফলে কোনো মান পরিবর্তন হয়েছে কিনা এই জিনিসটা কিন্তু আমরা গত ভিডিওতে অলরেডি আলোচনা করে ফেলেছি। মানে এই দুইটাকে যদি আমরা যোগ করি, এই দুইটা ভগ্নাংশকে যদি যোগ করি, সেম এই ভগ্নাংশ কিন্তু পাবো। সেই ক্ষেত্রে এই ভগ্নাংশকে আলাদা করার জন্য কোনো প্রকার মানের পরিবর্তন হয় না, সমীকরণের মান যা তাই কিন্তু আছে, কোনো প্রকার পরিবর্তন কিন্তু হয় নাই। এখন আসো যে কাজটা তোমাকে করতে হবে, এখন এই যে আমাদের সমাধানের সুবিধার জন্য অর্থাৎ এক্স এর মানের দিকে ধাবিত হওয়ার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু এটা দুইটা হরিয়ে একরকম আমরা এখান থেকে দুইটা ভগ্নাংশ নিয়ে নিছি, সেই ক্ষেত্রে একটাকে এই পাশে নিতে হবে আর একটাকে এই পাশে নিতে হবে। কোনটাকে কোন পাশে নিতে হবে, আমরা কিন্তু আগের ম্যাথটা সমাধানের ক্ষেত্রে বলছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব যে যাতে লবের সাথে একটু মিল থাকে, লবের সাথে মিল আছে এই টাইপের ভগ্নাংশগুলোকে আমরা এক পাশে রাখবো আর অন্য পাশে রাখবো, এইভাবে আর কি। দেখো এই যে বাম পাশে যে ভগ্নাংশগুলো রাখছি সেগুলো লব, সেই দুইটা ভগ্নাংশের লবই কিন্তু এন, আর ডান পাশে যে ভগ্নাংশটা রাখছি সেক্ষেত্রে কিন্তু দুইটা লবই কিন্তু আমাদের এন। কেমন? হ্যাঁ, এই জিনিসটা, এই যে এম যেটা ছিল সেটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর এই পাশে যেটা এম ছিল সেটা আমরা এই পাশে নিয়ে আসছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন হচ্ছে পরবর্তী লাইনটাতে আমরা কি করেছি, পরবর্তী লাইনটাতে আমরা এখান থেকে এই ভগ্নাংশের বিয়োগ করেছি। ভগ্নাংশের বিয়োগ বা ভগ্নাংশের যোগ করার যে নিয়মটা এটা কিন্তু আমরা জানি। কেমন? ওই নিয়মটাতে আমরা যোগ করেছি, যেমন এইখান থেকে বিয়োগ করেছি। যেমন এখান থেকে দেখো আমরা, আচ্ছা তাহলে দেখো এখন যেহেতু আমরা এই যে এই দুইটা ভগ্নাংশকে কি করব, বিয়োগ করবো, এই দুইটা ভগ্নাংশকে বিয়োগ করার জন্য আমাদের কি করতে হবে, আলটিমেটলি এই দুইটা বিয়োগ করার জন্য আমাদের দুইটা লসাগু, এই দুইটা হরের লসাগু করতে হবে। এখন দুইটা হরের যদি লসাগু করি সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, m মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স। এখানে এই দেখো m মাইনাস এন, এটা আমাদের এক্স হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি m মাইনাস এক্স। কেমন? আচ্ছা তাহলে এইখান থেকে কিন্তু আমরা m মাইনাস এক্স পাচ্ছি, আর হচ্ছে m প্লাস এন মাইনাস এক্স। এইভাবে কিন্তু আমাদের লসাগুটা হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে বিয়োগ করতে চাই সেক্ষেত্রে এম এক্স কে আমরা এম এক্স কে বাদ দিতেছি, বাদ দিয়ে আমাদের হচ্ছে এম ইন্টু এই পাশে যেটা থাকতেছে এম প্লাস এন মাইনাস এক্স। সেম ভাবে আমরা হচ্ছে এবার এটাকে বাদ দিয়ে আমরা কি করব, এম ইন্টু আমরা দিব হচ্ছে কি এম মাইনাস এক্স। কেমন? সেম ভাবে আমরা এই পাশেও তাই করব, এই দুটাকে আমরা কি করে নিলাম, লসাগু করে নিলাম হচ্ছে কি এন মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স। ওকে, তাহলে এই পাশেটা যখন আমরা করবো এই ভগ্নাংশ এই হরকে বাদ দিব, তাহলে এন ইন্টু এন মাইনাস এক্স হবে। আর যখন এটাকে করবো তখন আমরা এই পাশেটাকে বাদ দিব, সেই ক্ষেত্রে আমাদের হবে মাইনাস এন ইন্টু m প্লাস n মাইনাস এক্স। ওকে, সেম ভাবে আমাদের হয়ে গেল, আমরা যেভাবে আগের নিয়মগুলোতে করে আসছিলাম সেইভাবেই আমরা আগাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের পরবর্তী লাইনটাতে কি দাঁড়াবে, পরবর্তী লাইনটাতে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে ব্র্যাকেট আকার অর্থাৎ এমটা এই যে সমীকরণের সাথে গুণ আকারে আছে, মাইনাস এমটা যে এর সাথে গুণ আকারে আছে, এইগুলা গুণ করে দিতে হবে। অর্থাৎ এই যে আমাদের মেন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ব্র্যাকেটটাকে উঠাতে হবে। তো এখান থেকে m ইন্টু m মানে হচ্ছে কি m স্কোয়ার, তারপর হচ্ছে কি m প্লাস n, তার মানে হচ্ছে কি প্লাস mn। ওকে, তারপর হচ্ছে কি এটা মাইনাস এক্স এর সাথে গুণ হবে, এখন তাহলে হচ্ছে মাইনাস m x। তারপর এটা আমাদের হয়ে গেছে, এখন হচ্ছে এটা, তাহলে মাইনাস m ইন্টু m, তার মানে হচ্ছে কি মাইনাস m স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস, আর হচ্ছে কি m x, সেক্ষেত্রে হলো প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর m x হয়ে গেল। কেমন? পরবর্তী পক্ষতে আসি, আমরা ডান পক্ষতে আসি, সেক্ষেত্রে হচ্ছে কি যে n স্কোয়ার হবে, n ইন্টু n স্কোয়ার, তারপর হচ্ছে কি n ইন্টু মাইনাস এক্স, সেক্ষেত্রে হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস n x হয়ে গেছে। তারপর এটাকে আমাদের কি করতে হবে, এটাকে এর সাথে গুণ করতে হবে, তাহলে মাইনাস mn হবে, মাইনাস আমাদের mn আসতেছে, আর হচ্ছে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস n স্কোয়ার, মাইনাস n স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস n x। বুঝতে পারছি? আচ্ছা এখন আসো আমরা কি করব, এটাকে গুণ তো করে দিছি, গুণ করার বিষয় ছিল, গুণ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, যেটা যেটা মিল আছে সেটাকে আমরা উঠাই দিব আর কি, ঠিক আছে, মানে যোগ বিয়োগটা করবো আর কি, সরল সমীকরণ করবো। তো এখান থেকে দেখো এই যে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আচ্ছা আমি একটু মুছে দিয়ে তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাই। এই দেখো আমাদের কি আছে এখানে, হচ্ছে এই যে আমাদের এটা দেখো, এই যে আমাদের প্লাস এম স্কোয়ার আর হচ্ছে কি মাইনাস এম স্কোয়ারকে উঠাই দিলাম, আর হচ্ছে আমাদের এই দেখো মাইনাস এম এক্স আর হচ্ছে কি প্লাস এম এক্স, দুটাকে উঠাই দিলাম। কেমন? তাহলে আমাদের কি থাকলো, এখানে এম এন থাকলো, এম এন থাকতেছে। কেমন? এইখান থেকে খেয়াল করো আমাদের কি আসতেছে, এখানে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে আমরা উঠাই দিতে পারি, আচ্ছা মাইনাস এন এক্স প্লাস এন এক্স কে উঠাই দিতে পারি, এখানে থাকলো হচ্ছে মাইনাস এম এন। সেম দিকে কিন্তু আমরা আগাচ্ছি। আগের আমরা গত ভিডিওতে যে ম্যাথটা সমাধান করেছিলাম, এক পাশে ছিল এবি আর এক পাশে ছিল মাইনাস এবি, এ পাশে কি হচ্ছে, এ পাশে এক পাশে থাকতেছে প্লাস এম আর এক পাশে থাকতেছে মাইনাস এম এন। সেম ভাবে কিন্তু আমরা ধাবিত হচ্ছে। এখন দেখো একেবারে এখানে সমাধান করে দিয়েছে, কোনো প্রকার ইয়ে রাখা নাই। আমরা যেহেতু আগের ম্যাথগুলা করছি, পরবর্তী ম্যাথগুলাতে আমাদের ওই নোটগুলা তোমাদেরকে আর কি দিই নাই, কিন্তু পরীক্ষায় যখন তোমরা করবা এই নোটটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এখানে আমরা কি করলাম, এইখানে দেখো এই যে আমাদের হরটা মিল আছে, এই পাশের হর, এই পাশের একটা হর, হরের একটা অংশ, এই পাশে হরের একটা অংশ সেম। তাহলে আমরা হর থেকে কিছু উঠাই দিতে চাইলে কি করতে হয়,
উঠাই দিতে চাইলে আমাদের এখান থেকে কিন্তু গুণ করে দিতে হবে। তাহলে এইটাকে আমরা উভয় পক্ষকে যদি m প্লাস n মাইনাস এক্স দিয়ে গুণ করি তাহলে আমরা উভয় পক্ষ থেকে এই যে অংশটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা অংশটাকে বাদ দিয়ে লিখে দিচ্ছি পরবর্তী লাইনে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের লব উঠাইতে হবে। m n এই পাশে হচ্ছে মাইনাস m n, এই যে মাইনাসটাকে এখানে দিছে আর কি, এখানে দিয়ে এখানে দিছে, সেম বিষয়। ওকে, আচ্ছা এখন যদি আমরা উঠাতে চাই সেই ক্ষেত্রে আমরা যদি হর থেকে উঠাতে চাই সেই ক্ষেত্রে আমাদের গুণ করতে হয়, আর লব থেকে উঠাতে চাইলে সেই ক্ষেত্রে ভাগ করতে হয়। তার মানে আমাদের উভয় পক্ষকে mn দ্বারা ভাগ করতে হবে। mn দ্বারা ভাগ করলে আমরা এক পাশে থাকবে 1 আর এক পাশে থাকবে -1। এখন এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের আর গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাই না? এটার সাথে এটা গুণ হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে যে মাইনাসটা আছে, এই যে মাইনাসটা, যখন আমরা এখানে মাইনাস দিব, এই সংখ্যার আগে মাইনাস দিব, তখন কিন্তু আমাদের এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে খেয়াল করি যে আমরা যখন মাইনাসটাকে একদম পুরোটা সামনে আনছি সেক্ষেত্রে কিন্তু mn এর সামনে আর মাইনাস কিন্তু দিই নাই। আর যখন আমরা এই -1টা লিখছি তখন কিন্তু আমাদের এখানে আর মাইনাসটা দিতে হবে না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তার পরবর্তীতে আমরা আর গুণ করলাম, তাহলে এখান থেকে আমরা এই যে এর সাথে এটা গুণ হবে, তার মানে -1 এর সাথে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে কি এখানে m এর আগে প্লাস আছে, তার মানে m টা মাইনাস হয়ে গেল, আর x এর আগে আমাদের মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে -m প্লাস x। এখন এটা এটার সাথে হবে, এই 1টার সাথে, তাহলে হচ্ছে কি এই যে 1 আর n এর সাথে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে n থাকতেছে, আর এখান থেকে হচ্ছে -x আর হচ্ছে +1, সেক্ষেত্রে আমাদের হচ্ছে -x থাকতেছে। এখন এইটাকে আমরা কি করব, এই সমীকরণটাতে আমরা উভয় পক্ষ থেকে কি পেতে পারি, যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে দুইটা x কে এক পাশে আনবো, আর হচ্ছে অন্য যে চলকটা আছে সেটাকে আমরা এক পাশে নিয়ে যাব, আমরা যেভাবে সমাধান করে আসতেছি আর কি। তো এখান থেকে হচ্ছে কি দুইটা x কে আমরা এক পাশে নিয়ে চলে আসলাম, এই পাশে -x ছিল, এই যে -x টাকে এই পাশে যখন নিব তখন +x হয়ে যাবে, আর এই -m টাকে যখন এই পাশে নিব তখন সেটা +m হয়ে যাবে। তাহলে x + x = m + n হয়ে গেছে। কেমন, এখান থেকে হচ্ছে আমাদের কি 2x, এখান থেকে আমাদের হচ্ছে m + n, তাহলে আলটিমেটলি x এর মান কত দাঁড়াচ্ছে, m + n / 2। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা সমীকরণ আছে। সমীকরণ বলতে এখান থেকে হচ্ছে এই যে s = m + n/2, এটা দ্বারা আমাদের বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি এই যে সমীকরণটা, এই সমীকরণের সমাধান হচ্ছে কত, এটা। তোমরা যদি অ্যানসার লিখো, এখানে যদি অ্যানসার লিখে দাও অ্যানসার তাও হবে, আর যদি বলো যে সুতরাং দিয়ে তোমরা লিখতে বলো, সুতরাং নির্ণয় সমাধান দিয়ে x = হচ্ছে কি m + n / 2, এইভাবে তোমরা দুইটা লাইন বাড়তি করে দিতে পারো, সমস্যা নাই। তুমি যদি এখানে অ্যানসার লিখে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবা, আর যদি s = সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম ভাবে অ্যানসার লিখো সেই ক্ষেত্রে ফুল মার্কসই পাবা। আর তুমি যদি লিখো যে নির্ণয় সমাধান x = এই লাইনটা যদি লিখে দাও সেই ক্ষেত্রে কিন্তু সেম সমাধানই পাবা। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা যদি কোনো প্রকার সমস্যা ফিল না হয়, সময়ের ঘাটতি না থাকে, সেই ক্ষেত্রে এইখান থেকে এই লাইনটা বা এই লাইনটা, দুইটা লাইন একটা লাইন তোমরা লিখে দিবা। আর যদি তুমি এই সমস্যাগুলো এড়াইতে চাও, অর্থাৎ ধরো তুমি একটা লাইন লিখলা, সেই ক্ষেত্রে কিন্তু লিখার ক্ষেত্রে তোমার সময়ের ঘাটতি হতে পারে, বা একটা লাইন বাড়তি লিখলে সেই ক্ষেত্রে চিহ্নের যদি একটু সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা পরিবর্তন হলো, কিন্তু সেটা কিন্তু ম্যাথটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সবসময় চেষ্টা করবা যে লাইনটাকে বাদ দিয়ে তোমরা করতে পারো সেই লাইনটাকে বাদ দিয়ে দিবা, কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে 3 নাম্বার যে ম্যাথটা সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম, কেমন? তাহলে আমরা এই অধ্যায় থেকে এই সেট সমাধান থেকে যেহেতু আমাদের দুইটা প্রশ্ন আমরা কমন পাবো, সেই ক্ষেত্রে আমরা আগের যে ভিডিওতে দুইটা প্রশ্ন দেখেছিলাম সেখান থেকে আমরা আশা করা যায় অবশ্যই তোমরা সেখান থেকে একটা প্রশ্ন কমন পাবে, এবং এখানে যে একটা প্রশ্ন আমি দেখালাম এবং আরেকটা প্রশ্ন আমরা দেখবো আজকের এই ভিডিওটাতে, এই দুইটা প্রশ্ন 3 এবং 4 থেকে তোমরা একটা প্রশ্ন আমরা আশা করি পরীক্ষায় কমন পাবা। তো এই টাইপের কমন অন্যান্য যে অধ্যায়গুলো আছে তোমাদের, এটা তো আমি জাস্ট একটা অধ্যায় থেকে দেখাই দিলাম, তাই না? তোমাদের একটা সেট থেকে দেখাই দিচ্ছি, হ্যাঁ 5.1 5.2 পর্যন্ত আমরা যাচ্ছি। তো এরকম ভাবে অন্যান্য যে অধ্যায়গুলো আছে এই অধ্যায় পিডিএফ ফাইলগুলো অ্যান্সার সহ কিন্তু তোমাদেরকে তৈরি করে দেওয়া আছে। এখানে জাস্ট আমি একটা ড্রাফট রাখছি তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য, এখানে বুঝাই দিচ্ছি। এইগুলা কিন্তু তোমাদের রেকর্ডেড ক্লাস আমাদের অ্যাপসে দেওয়া আছে, যেখানে আমি একদম সুন্দরভাবে শুধু ডাকটা রেখে প্রত্যেকটা লাইন একদম নতুন ভাবে এইভাবে একটার পর একটা কিভাবে কোথায় থেকে আসলো এই জিনিসগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে আমি বুঝাই দিছি, কেমন? তো এই ক্লাসগুলো আমাদের অ্যাপসের মধ্যে দেওয়া আছে এবং প্রতিনিয়ত জুমের মাধ্যমে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসগুলো পেতে হলে আর সুপার সাজেশনগুলো পেতে হলে 750 টাকা দিয়ে আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে হবে। কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখান থেকে যোগাযোগ করার মাধ্যমে মাত্র 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, যদি তুমি অনলাইন ক্লাস এবং আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এবং লাইভ ক্লাস জুমের মাধ্যমে করতে চাও সেই ক্ষেত্রে। আর যদি তুমি শুধুমাত্র সুপার সাজেশন নিতে চাও প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার সহ, সেই ক্ষেত্রে তোমাকে
মাত্র 510 টাকা দিতে হবে। 510 টাকা দিয়ে তুমি এই পিডিএফ ফাইলগুলো কালেক্ট করতে পারবা। আচ্ছা, আমরা এই 4 নাম্বার ম্যাথটা একটু দেখি। দেখো, এটা হচ্ছে খুবই মজার ম্যাথ এবং খুবই সহজ ম্যাথ। এটা আসলে একবার দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো, এখান থেকে আমাদের ডাকটা হচ্ছে কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি দেওয়া আছে 9। মানে একটা সংখ্যা দেওয়া আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দেওয়া আছে, যে কোনো সংখ্যা হতে পারে সেটা হচ্ছে কি, হতে পারে 82, হ্যাঁ, হতে পারে হচ্ছে কি 74, হতে পারে 72, হতে পারে 92, 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা এরকম দেওয়া আছে। বলছে যে 2 অঙ্কের এমন একটা সংখ্যা দেওয়া আছে যাদের যোগ করলে কি হয়, মানে ধরো হচ্ছে এখানে চিন্তা করো হচ্ছে কি 82, ধরো 82, তাহলে এখান থেকে 8 আর 2 এমন একটা সংখ্যা দেওয়া আছে যাদের এই 8 আর 2 এদেরকে যোগ করলে যেটা কি হয়, 9 হয়। অর্থাৎ আমরা যদি 81 সংখ্যাটা চিন্তা করি, 81 যদি চিন্তা করি, তাহলে এখান থেকে দুইটা অঙ্ক কি কি, 8 আর হচ্ছে 1, এই 8 আর 1 এর সমষ্টি কত, 9। এইরকম একটা সংখ্যার কথা বলছে। তো এটা আসলে মূলত কোন সংখ্যার কথা বলছে সেটাই আমরা মূলত বের করব সমাধান করে। ঠিক আছে, এরকম করে তার সমাধান হয়ে গেল না যে 8 আর 1 যোগ করে দিলাম 9 হয়ে গেল, তার মানে এই 81 সেই সমাধান, এটুকু তো তার হয়ে গেল, তাই না? এখানে কিন্তু আরো অনেক শর্ত আছে, ওই শর্তগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের অ্যান্সারে আসতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম একটা শর্ত যে এমন 2 অঙ্ক বিশিষ্ট এমন একটা সংখ্যা যে 2টা অঙ্ককে যোগ করলে কি হবে, তাদের সমষ্টি হবে 9। ওকে, এবং অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যা হতে 45 কম। এই শর্তটাকে আমরা, প্রথম শর্তটা তো খুব সহজ একটা শর্ত, আমরা বুঝে ফেলছি যে এমন একটা সংখ্যার কথা বলছে যাতে 2টা অঙ্ক আছে এবং 2টা অঙ্ককে যোগ করলে এর যোগফল হয় 9। এটা তো আমরা বুঝে গেছি। আর পরবর্তী যে শর্তটা বলছে এটা একটু বোঝার চেষ্টা করো, যে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে, স্থান পরিবর্তন মানে আমরা এই 81 দিয়ে একটা উদাহরণ দিছিলাম যে 8 এবং 1 কে আমরা যোগ করলে 9 পাইছি। সেই ক্ষেত্রে স্থান পরিবর্তনের কথা বলছে, মানে এই 1টা চলে আসবে হচ্ছে 8 এর জায়গায়, 8টা চলে যাবে 1 এর জায়গায়। মানে আমরা যদি, আচ্ছা এটাকে একটু মুছে দিই, আমরা একটু বিস্তারিত ভাবে একটু বুঝার আগে শর্তগুলো আমাকে বুঝতে হবে। শর্তগুলো যদি না বুঝি, শর্তগুলো যদি ধরতে না পারি, সেক্ষেত্রে আমরা সমাধান আগাতে পারবো না। মুখস্থ করতে লাভ নেই, তাই না? আমাদেরকে আগে বুঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রথম শর্তটা হচ্ছে এরকম যে আমরা সাপোজ আমরা এক্স ওয়াই দিয়ে করি, আমরা সংখ্যা না ধরে ডিরেক্ট এক্স এবং ওয়াই দ্বারা বুঝি। সাপোজ এই যে এক্স এবং ওয়াই দুইটা একটা সংখ্যা, যেখানে 2টা অঙ্ক আছে, একটা অঙ্ক হচ্ছে এক্স আর একটা অঙ্ক হচ্ছে কত, ওয়াই। তাহলে দেখো, এই আমরা সংখ্যার যে হিসাবটা সেটা জানি না, আমরা বাম দিক থেকে কি হিসাব করি, একক, দশক, শতক, এইভাবে হিসাব করি না? সেই ক্ষেত্রে আমাদের কি এটা কি এককে আছে না, এটা একক, একক, এইটা হচ্ছে আমাদের কি দশকের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। এখন আমাদের প্রথম শর্ত অনুযায়ী এই এক্স এবং ওয়াই দুইটা যে সংখ্যা, এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি অর্থাৎ এক্স প্লাস ওয়াই করি, সেই ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই করলে আমাদের 9 আসে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে স্থান পরিবর্তন করলে, মানে একক স্থানে আছে ওয়াই এবং দশক স্থানে আছে এক্স। স্থান পরিবর্তন মানে কি, এই ওয়াইটাই যাবে দশক স্থানে এবং এক্সটা আসবে একক স্থানে, মানে তখন হয়ে যাবে ওয়াই ইন্টু এক্স বা ওয়াই এক্স। সংখ্যাটা এরকম করে দিলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেই ক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা পাওয়া যাবে, এখান থেকে আমরা এই যে এটা আমরা এই এক্স ওয়াই সংখ্যাটা ধরে নিয়েছিলাম কত, এক্স ওয়াই, হ্যাঁ, এবং এক্স ওয়াই চেঞ্জ করে দিলাম, আমরা ওয়াই এক্স এর জায়গায় ওয়াই আনলাম, ওয়াই এর জায়গায় আনলাম এক্স। এখন এইখানে আমরা 2টা সংখ্যা পাইছি। এই সংখ্যাটা আমরা হচ্ছে প্রদত্ত সংখ্যা হিসেবে চিন্তা করছি। এটা হচ্ছে প্রদত্ত সংখ্যার যে স্থান পরিবর্তিত যে রূপ, সেটা চিন্তা করছি। তাহলে 2টা সংখ্যা। এখন শর্ত অনুযায়ী বলছে যে পরিবর্তন করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, স্থান পরিবর্তন করে আমরা এই সংখ্যাটা পাইছি, তার মানে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। অর্থাৎ এই যে সংখ্যাটা যার থেকে আমরা স্থান পরিবর্তন করছি তার থেকে 45 কম। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়াইটা যদি আমাদের প্রদত্ত সংখ্যা হয়, যেভাবে আমরা চিন্তা করতেছি, তার মানে এক্স মাইনাস এক্স ওয়াই অর্থাৎ প্রদত্ত সংখ্যা 45 কম। তার মানে হচ্ছে কি, এই প্রদত্ত সংখ্যা থেকে যদি 45 বাদ দেই, তাহলে স্থান পরিবর্তিত রূপ যে সংখ্যাটা আছে সেটার সমান হবে। এই কথাটা আমাদেরকে মূলত বলছে যে সেটা সমান হবে। এখন আসো আমরা হচ্ছে কি সমাধানটা দেখি। এখান থেকে আমরা শর্তটা একটু বোঝার চেষ্টা করলাম, ওকে। আচ্ছা, এখন আমাদের মেন সমাধান আসলে যে আমরা কিভাবে সমাধান করব। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, ধরি বা লিট বা মনে করি, যেটাই তুমি লিখতে পারো, যেটা লিখতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। আমরা লিখতে পারি মনে করি, আমরা লিখতে পারি হচ্ছে কি ইংরেজিতে লিখতে পারি হচ্ছে লেট, যেভাবে তোমার ইচ্ছা। তো এখানে হচ্ছে কি লেখছে ধরি, তো ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত, আমরা বললাম ওই যে একক স্থানীয় এবং দশক স্থানীয়। এখানে ধরে নিচ্ছে যে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স, একক স্থানীয় অঙ্ক কত, এক্স ধরে নিছে। আমরা ওইখানে যে বিষয়টা বুঝাইছি ওইটাকে মাথা থেকে এখন ঝেড়ে ফেলো, ওইটা কিন্তু সমাধানে আমাদের ওই রকম বিষয় আসবে না। ওইটাকে জাস্ট আমরা তোমাদেরকে
আমি তোমাকে কি করছি, ওইটা শর্তগুলা বোঝানোর জন্য কিন্তু দিছিলাম, ওইটা কিন্তু সমাধানের ক্ষেত্রে তোমাদেরকে আনা যাবে না, ওটা মাথা থেকে ঝেড়ে ফেলো এখন। আচ্ছা, তাহলে যেহেতু এই সংখ্যাটির এখন আমরা সমাধানে যাচ্ছি, আলটিমেট সমাধানে যেটা আমরা পরীক্ষার খাতায় লিখবো, যেভাবে আমাদের সমাধান করতে হয় এই নিয়মে আসতেছি। তো ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক আমরা ধরে নিলাম কত, এক্স। একক স্থানীয় অঙ্ক যেটা আমাদের হচ্ছে কি, দুইটা সংখ্যা না, মানে সরি, একটা সংখ্যা যেটা যার দুইটা অঙ্ক আছে। দুইটা অঙ্ক মানে কি, একটা দশক স্থানীয় অঙ্ক আর একটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক। আমরা ধরে নিলাম একক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স। এখন দশক স্থানীয় অঙ্ক কত হবে? দশক স্থানীয় অঙ্ক অবশ্যই 9 - x হবে। কেন? কারণ আমরা জানি যে যে দুইটা সংখ্যা যে সংখ্যাটা দেওয়া আছে, এর যে দুইটা অঙ্ক আছে, ওই দুইটা অঙ্ককে যোগ করলে কিন্তু যোগফলের সমষ্টি কত হয়? শর্ত অনুযায়ী 9 হয়। কত হয়? শর্ত অনুযায়ী 9 হয়। যদি শর্ত অনুযায়ী 9 হয় আর আমাদের ওই দুইটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক যদি এক্স হয়, আচ্ছা একটা বিষয় চিন্তা করো তো, আমরা এই টাইপের ম্যাথ করেছি কিনা, এই টাইপের সমাধান করেছি কিনা, যে আমাদের কি আছে, দুইটা সংখ্যার যোগফলের সমষ্টি দেওয়া আছে, দুইটা সংখ্যার যোগফলের সমষ্টি কত? 9। আর সাপোজ চিন্তা করো হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান কত? 9। এক্স প্লাস ওয়াই এর মান কত? 9। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে যদি কি করি, এখান থেকে যদি আমরা যে কোনো একটা সংখ্যার মান বের করি, তো অর্থাৎ কি, এখানে যদি আমরা বলি যে তাহলে এখান থেকে যে কোনো একটা সংখ্যা যদি রাখি, তাহলে এখান থেকে সাপোজ চিন্তা করা হচ্ছে কি, ওয়াই টাকে ধরে নিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? 9 - x হবে। এরকমই হয় না? এই বিষয়টা তো আমরা বুঝতে পারি, তাই না? এই সেম জিনিসটা এখানে করছে, যে এখানে ওয়াই না ধরে এখানে কি করছে, শর্ত অনুযায়ী কাজটা করতে হবে, যে একক স্থানীয় অঙ্ককে আমরা কত ধরে নিলাম? এক্স ধরে নিলাম। যেহেতু এক্স প্লাস অন্য কোনো অজ্ঞাত একটা সংখ্যা, অন্য কোনো অজ্ঞাত একটা সংখ্যা যার মান হচ্ছে কত? 9। অন্য যোগফল যার মান হচ্ছে কত? 9। তার মানে কি, আমরা এই যে অজ্ঞাত একটা সংখ্যা আমরা মনে মনে চিন্তা করতেছি যে ক, অজ্ঞাত সংখ্যাটাকে মনে মনে ক চিন্তা করতেছি, তাহলে আমাদের এই ক এর মানটা কত? 9 - x। এই জন্যই বলছে যে আমাদের আমরা যদি ধরি যে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে x, তাহলে অবশ্যই দশক স্থানীয় অঙ্কটা হবে 9 - x। ক্লিয়ার? এই ছোট্ট একটা জিনিসকে বুঝাই দেওয়ার জন্য কিন্তু আমি অনেক উদাহরণ দিচ্ছি। আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো, বা আমাদের সরাসরি আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তোমরা এই রকমের যে সমস্যাগুলো থাকে তোমাদের ম্যাথের মধ্যে, সেই সমস্যাগুলোকে নোট করে সুন্দর করে ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। সেখানেও কিন্তু আমরা তোমাদেরকে সমাধান দিব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কেমন? আচ্ছা, পরবর্তী লাইনটাতে আসো। তাহলে আমরা এখান থেকে অঙ্ক দুইটা পাইছি, মানে একটা যে সংখ্যা যার দুইটা সংখ্যা, মানে একটা যে সংখ্যা তার যে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি। একটা পাইছি কত? এক্স, আর একটা পাইছি কত? 9 - x। এখন আমরা সংখ্যাটা বসাবো। একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের এক্স, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 - x। তাহলে এই একক স্থানীয় অঙ্কটা সংখ্যার একক স্থানীয় যে জায়গাটা আছে সেখানে বসাইতে হবে, আর দশক স্থানীয় যে অঙ্কটা সেটাকে দশক স্থানীয় জায়গায় বসাইতে হবে। এখন একটা বিষয় তোমাদেরকে ওইটা বোঝানোর আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই দিই। চিন্তা করো, এখানে হচ্ছে কি এক্স আর ওয়াই একটা সংখ্যা, এক্স আর ওয়াই একটা সংখ্যা। এখানে একটা সংখ্যা যদি হয়, এখানে ওয়াইটা হচ্ছে আমাদের কি, আমরা বাম থেকে হিসাব করি একক দশক। তার মানে এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটা হচ্ছে একক স্থান। একক স্থান মানে কি, এর সাথে যে একটা মনে যে একটা চলক আছে, সেই চলকের মান হচ্ছে কত? 1। একক স্থানীয় অঙ্কের সাথে যে মনে একটা চলক আছে তার মান হচ্ছে কত? 1। আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এর সাথে মনে যে একটা চলক আছে তার মান হচ্ছে 10। এখানে যদি 3 অঙ্ক বিশিষ্ট হতো, সেক্ষেত্রে এখানে আমরা ধরে নিলাম হচ্ছে a x y, সেক্ষেত্রে এইটা হয়ে যেত তখন শতক স্থান। তাহলে শতক স্থানীয় অঙ্কের সাথে মনে যে চলকটা আছে সেটার মান কত হবে? 100। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এককের জন্য হচ্ছে মনে চলক 1, দশকের জন্য মনে চলক হচ্ছে আমাদের কত? 10, আর শতকের জন্য মনে চলক হচ্ছে কত? 100। কেমন? আচ্ছা, এইগুলো আমরা বুঝতে পারছি। এখন এগুলো আমরা যে দাগগুলো আছে সেগুলো আমি মুছে দিলাম। এখন আমরা আসা হচ্ছে সমাধানে। দেখো, দুইটা অঙ্ক আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের একক স্থান, এটা হচ্ছে আমাদের দশক স্থান। কেমন? এখন আমরা সংখ্যাটা বসাবো। যেহেতু আমাদের এক্সটা হচ্ছে কার? এক্সটা হচ্ছে আমাদের একক, তাহলে এক্স এর সাথে মনে যে চলকটা থাকবে সেটা কত? 1। আর এইটা যেহেতু আমাদের দশক স্থান, সেক্ষেত্রে এর সাথে যে চলকটা থাকবে সেটা হচ্ছে কত? 10, তাই না? এখন দেখো, এখন হচ্ছে কি, সুতরাং সংখ্যাটি আমরা বলতে পারি যে এটা যেহেতু দশক স্থান, তার মানে 10 × 9 - x দশক স্থান হয়ে গেল। আর এটা যদি একক স্থান, তার মানে হচ্ছে 1 × x। এখন এই যে 10 × 9 - x আর হচ্ছে 1 × x, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে তো মূলত আমাদের সংখ্যাটা হচ্ছে, তাই না?
তাহলেই তো আমরা সংখ্যাটাকে বলতে পারতেছি যে এটাই হচ্ছে আমাদের সংখ্যাটা। এই জিনিসটা এখানে আমরা করছি যে সুতরাং সংখ্যাটি হচ্ছে কি, এটা হচ্ছে কি দশক স্থান অর্থাৎ একক স্থান, যেহেতু বাম দিক থেকে, তাহলে এখান থেকে দেখো এই যে এখানে শুধু x মানে কি মনে মনে 1 আছে, তাহলে প্লাস হচ্ছে কত, এই যে দশক স্থানীয় অঙ্কটা যেটা হচ্ছে 9 - x, এর সাথে আমাদের হচ্ছে যে যেটা অ্যাড হচ্ছে সেটা কত, মানে গুণ হচ্ছে সেটা হচ্ছে কি 10। কেমন ক্লিয়ার? তাহলে এটাকে আমরা একটু ছোট করে নিই, সমাধান করে নিই। তাহলে হচ্ছে কি এই 10 9, তাহলে হচ্ছে 9.90 যেটা আছে সেটা, তারপর হচ্ছে কি -x × 10, তার মানে হচ্ছে কি -10x, আর এখান থেকে হচ্ছে x, তার মানে এখান থেকে এই যে 10x থেকে -10x থেকে যদি একটা x বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 90 - 9x। তাহলে আমাদের যে সংখ্যাটাকে আমরা চিন্তা করতেছি সেই সংখ্যাটার সমীকরণটা হচ্ছে কত, আমাদের এই 90 - 9x, এটা হচ্ছে আমাদের সংখ্যা সমীকরণ 1 হিসেবে আমরা বলতে পারি। ওকে, আচ্ছা এখন পরবর্তী যে ব্যাপারটাতে আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি, আবার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাবো, অঙ্ক দুইটা স্থান বিনিময় যদি করি, আমরা তো সংখ্যাটা বের করছি প্রথম শর্ত অনুযায়ী, আমরা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক ধরে নিয়ে সংখ্যাটাকে নির্ণয় করছি। এখন দেখো আমাদের দ্বিতীয় শর্ত অনুযায়ী কি করতে হবে, সংখ্যাটার স্থান পরিবর্তন করাই দিতে হবে। স্থান পরিবর্তন করাইলে যে শর্তটা আছে যে প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে, সেই শর্তটা আমরা প্রয়োগ করবো এখন। তাহলে এই সংখ্যাটা স্থান পরিবর্তন মানে কি, আমরা এখান থেকে কি চিন্তা করলাম যে এই যে একক স্থানীয় অঙ্কের জন্য আমাদের 1, দশক স্থানীয় অঙ্কের জন্য আমাদের ঘাত হচ্ছে বা চলক হচ্ছে কত 10, এই ব্যাপারটা উল্টে যাবে। অর্থাৎ তখন আমাদের কি হবে, আমরা যদি স্থানটা পরিবর্তন করি তখন এই এক্সটাকে কিন্তু আমাদের হচ্ছে তখন দশক স্থান, তার মানে কি 10 × x প্লাস করতে হবে কার সাথে, এই যে 9 - x, অর্থাৎ 1 × 9 - x, এইটা হবে আমাদের স্থান পরিবর্তিত সংখ্যাটা। তাহলে এই জিনিসটা আমরা এখন করব। দেখো এই যে এখানে হচ্ছে কি 9 - x এর সাথে কত, যেহেতু কোনো সংখ্যা নেই তার মানে এখানে মনে মনে 1 আছে। আবার এইখানে যদি দেখো যে এই যে আমাদের xটা ছিল এটাকে স্থান পরিবর্তন করে আমরা একক থেকে দশকে নিয়ে আসছি, তার মানে এটা 10 এর সাথে আমাদের গুণাকারে আসতেছে। কেমন, এই বিষয়টা আমরা একটু সমাধান করে নিলাম, ছোট করে নিলাম। পরবর্তী লাইন হচ্ছে কি 10 × x মানে 10x, তারপর হচ্ছে 9 - x। ওকে, তাহলে এখান থেকে আমাদের এই যে 10x থেকে একটা x বাদ দিতে হবে, যেহেতু মাইনাস আর এটা প্লাস, সেই ক্ষেত্রে হচ্ছে 9x + 9। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় পেয়ে গেছি। প্রথম যেটা সেটা হচ্ছে কি, আমরা ওই অঙ্ক দুইটা যে যোগ করলে যে 9 হবে, সমষ্টি 9 হবে, সেই শর্ত অনুযায়ী আমরা এখান থেকে সংখ্যাটাকে ধরে নিছি। সেই সংখ্যাটাকে ধরে নেওয়ার পর ওই যে সংখ্যাটা আমরা পাইছি সেই সংখ্যাটা স্থান পরিবর্তন করলে যে মানটা পাচ্ছি সেটাকে আমরা লিখে নিচ্ছি। তাহলে এখান থেকে সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমরা পাইছি। তাহলে দেখো সমীকরণ 1 কি, সমীকরণ 1টা হচ্ছে প্রদত্ত সংখ্যা, সমীকরণ 1টা কি প্রদত্ত সংখ্যা হিসেবে আমরা সমীকরণ 1টাকে সাজাইছি, এবং প্রদত্ত সংখ্যার যে স্থান পরিবর্তিত যে রূপটা সেটা হচ্ছে আমাদের সমীকরণ 2। তার মানে এই যে দ্বিতীয় শর্তটা আমাদের আছে যে স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা হচ্ছে প্রদত্ত সংখ্যা হতে 45 কম। প্রদত্ত সংখ্যা হিসেবে আমরা কি পাইছি, প্রদত্ত সংখ্যা হিসেবে কিন্তু আমরা এই যে 90 - 9x, এটা কিন্তু আমরা প্রদত্ত সংখ্যা হিসেবে পাইছি। তার মানে আমাদের শর্ত অনুযায়ী হচ্ছে এই যে 9x + 9, এটা সমান সমান হচ্ছে আমাদের এই প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, বিয়োগ 45। এটা হচ্ছে আমাদের শর্ত। শর্ত অনুযায়ী আমাদের হচ্ছে কি মেইন বিষয়টা হচ্ছে আমাদের যে শর্তটা থাকবে এই শর্ত অনুযায়ী একটা সমীকরণ সাজাইতে পারলেই সেইখান থেকে কিন্তু আমরা সমাধান পেয়ে যাব। সমীকরণ দুইটা সাজাইছি, সাজানোর পর যে শর্তটা ছিল সেই শর্ত অনুযায়ী একটা সমীকরণ সাজাই দিছি। এখন এই শর্ত অনুযায়ী যে সমীকরণটা সাজাইছি সেইখান থেকে আমরা ধাপে ধাপে সমাধানে আসবো, এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে হচ্ছে কি আমরা যেটা আমরা সাজাইছি অলরেডি সেইটা থেকে কিন্তু আমরা x এর মান পাবো। আর x এর মান পেয়ে গেলে কিন্তু আমরা একক স্থানীয় অঙ্কটা পেয়ে গেলাম, আর একক স্থানীয় অঙ্ক পেয়ে গেলে কিন্তু আমরা দশক স্থানীয় অঙ্কটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এটা সমাধান করি, এখান থেকে x এর মানটা বের করে নিই, তো একক স্থানীয় অঙ্কের মানটা বের করে নিই। তাহলে এখানে হচ্ছে কি এখানে 9x, এখানে হচ্ছে -9x। তাহলে আমরা যেহেতু x এর মান বের করব সেহেতু আমরা x গুলাকে এক পাশে নিয়ে আসি এবং x ছাড়া যে চলকগুলো আছে বা যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে যাই। তাহলে আমাদের যেহেতু এখানে -9x, সেক্ষেত্রে এই পাশে এসে +9x হয়ে গেল। ওকে, আর এইখান থেকে হচ্ছে আমাদের যে এখান থেকে হচ্ছে 45 এখানে ছিল, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আমাদের কি এই যে এখান থেকে দেখো একটা বিষয় তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি এখান থেকে দেখো আমাদের এই চিহ্নের যে পরিবর্তনের যে ব্যাপারটা, এটাকে এটা একটা লাইন তোমাদেরকে স্কিপ করে পরবর্তী লাইনে আসা হয়েছে। আমি তোমাদেরকে যদি এটা ব্যাখ্যা দিয়ে একটু বুঝাই দিই যে আসলে এটা তোমরা বলতে পারো যে স্যার আমরা এটা বুঝলাম যে ঠিক আছে আমরা -9x-টাকে এই পাশে নিয়ে আসলাম, +9x হয়ে গেল। এখন আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি দাঁড়াবে, এটা বলতে পারো না? এটা কি করেছে খুব সহজভাবে আমাদের দেখো, এটা কিন্তু তেমন কিছু করে না, জাস্ট এই যে 90 আমাদের আছে 90 আছে,
90 থেকে 45 টাকা আগে থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা এখান থেকে একটা লাইনকে ছোট করে নিচ্ছি। এখান থেকে আমরা কি করতে পারতাম, আমরা চাইলে এখান থেকে হচ্ছে 90 মাইনাস হচ্ছে কি 45, তারপরে এইখানে যে আমাদের এখান থেকে যে 9টা ছিল সেই 9টাকে আমরা এখান থেকে এভাবে নিতে পারতাম, অর্থাৎ এই তিনটা সংখ্যা একসাথে রাখতে পারতাম। কিন্তু এটাকে আমরা আগে থেকে করে নিছি যে 90 থেকে 45 টাকা বাদ দিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র কি থাকলো, শুধুমাত্র 45 মাইনাস 9টা কিন্তু আসতেছে, এখান থেকে 90 থেকে 45টা বাদ দিয়েছি। তাহলে এই জন্য মূলত আমাদের এখান থেকে এই 90টা এই মাইনাস 45টা কিন্তু এখানে নাই, অর্থাৎ এখান থেকে বাদ দিয়ে আমরা কি 45। এটা খুবই সিম্পল একটা জিনিস, তারপর তোমাদের মাথায় একটু লাগতে পারে যে স্যার এটা এখান থেকে এখানে কিভাবে আসলো। ওকে, আচ্ছা এখান থেকে দেখো এখন আমরা কি করবো, এই যে এখানে 9x আর 9x হচ্ছে আমাদের হচ্ছে 18 বা 18x হয়ে গেল, আর এখান থেকে যদি 45 থেকে যদি আমরা 9 বাদ দিই থেকে আমরা 36 থাকতেছে। তাহলে এখান থেকে হচ্ছে কি আমাদের কি করতে হবে, এই যে এটাকে এর সাথে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 36 বাই হচ্ছে কি 18। সেক্ষেত্রে আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি। x এর মানটা কত পাইতেছি আমরা, 2 পাইতেছি। x এর মান আমরা কত পেলাম, 2 পেলাম। এখন x এর মানটা যদি 2 হয় তাহলে আমাদের সংখ্যাটা কি দাঁড়াবে, আমাদের এই যে এটা কিন্তু আমাদের প্রদত্ত সংখ্যার সমীকরণ, এইখান থেকে যে 90 মাইনাস 9x যেটা ছিল সেটা কিন্তু আমাদের প্রশ্নই বলছে যে সংখ্যাটি কত হবে, এই জন্য সংখ্যাটা আমরা নির্ণয় করতেছি। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যার যে সমীকরণ আমাদের হয়েছিল সেটা কিন্তু সমীকরণ নাম্বার 1। তো এখানে যদি আমরা x এর মানটা বসাই দিই, যে মানটা আমরা মাত্র বের করেছি সেটা বসাই দিলেই কিন্তু আমাদের সংখ্যাটা আমরা পেয়ে যাবো। তাহলে 90 মাইনাস হচ্ছে কি 9x, 9 ইন্টু আমাদের x এর মান কত 2, তাহলে এখান থেকে হচ্ছে 9 মাইনাস হচ্ছে 18, তাহলে 18। তাহলে আমাদের আলটিমেটলি যে সমাধানটা সেটা হচ্ছে কি 72, অর্থাৎ আমাদের যে সংখ্যাটা, যে সংখ্যার জন্য এত কিছু আমরা করলাম নির্ণয় করার জন্য, সেই সংখ্যাটা কত 72। এখন এটা 72 আমরা এই শর্তগুলো একটু যাচাই করে নিই, তাহলে বুঝতে পারবো যে অর্থাৎ তোমার যে অ্যান্সার 72 আসলো এটা ঠিক আছে কিনা। যাচাই করার জন্য তুমি কি করতে পারো, যাচাই করার জন্য আমাদের শর্তগুলো একটু খেয়াল করতে পারো। দেখো প্রথমে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে 2 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি কত 9। তাহলে এখান থেকে বলছে যে এই যে দুইটা সংখ্যা, একটা সংখ্যার মধ্যে যে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে 9 আসবে। তাহলে 7 প্লাস 2 আমাদের 9 হয়, তাহলে আমাদের প্রথম শর্তটা মানছে। আবার দ্বিতীয় শর্তটা বলছিল যে আমরা যদি সংখ্যার স্থান পরিবর্তন করি, অর্থাৎ এই 72কে পরিবর্তন করে যদি আমরা 27 করি, অর্থাৎ 2টা 7 এর জায়গায় 7টা 2 জায়গায় 27 করি, সেই ক্ষেত্রে আমাদের কি বলছিল, সেই ক্ষেত্রে বলছিল যে এই 72 থেকে আমরা যদি 45 বিয়োগ করি সেটার সমান হবে। তার মানে 7 আমাদের হচ্ছে কি পরিবর্তিত সংখ্যা কি 27। এটা হচ্ছে আমাদের, আমরা যদি এই যে 72টাকে যদি স্থান পরিবর্তন করি, স্থান পরিবর্তন করে লিখে নিই, এগুলো তো লিখতে হবে না, তো অনেক বুঝাচ্ছি যে আমাদের আসলে সমাধানটা যে অ্যান্সারটা আছে সেটা ঠিক কিনা। তাহলে এখানে 72টাকে যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে আমাদের হচ্ছে কত 27 হচ্ছে। আর 27 যে সংখ্যাটা কার সমান, এই যে আমাদের 72, এই 72 থেকে যদি 45 বিয়োগ করি তাহলে আমাদের এই 27 হওয়ার কথা। দেখি হয় কিনা। আমরা যদি এখান থেকে যদি 72 থেকে যদি 27 বাদ দিই, তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তোমরা কিন্তু অবশ্যই এখানে 45ই পাবে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা 45 পাচ্ছি। তার মানে আমাদের যে দুইটা শর্ত, এই শর্ত অনুযায়ী সমীকরণগুলো আমরা সাজাইছি, এই সমীকরণ সাজিয়ে আমরা যে অ্যান্সারটা পাইছি 72, এটা কিন্তু আমরা যাচাইও করে ফেলছি যে এটা ঠিক কিনা, ঠিক আছে। তো তোমরা এইভাবে এই টাইপের যে ম্যাথগুলো থাকবে এটা কিন্তু তোমরা পরীক্ষার হলে বসেই কিন্তু রিভিশনের সময় কিন্তু এই জিনিসগুলো যাচাই করে নিতে পারো যে আমি যে অ্যান্সারটা লিখছি এটা শতভাগ ঠিক আছে কিনা। তাহলে আমরা গত একটা ভিডিওতে 2টা ম্যাথ দেখাইছিলাম, আজকের এই ভিডিওতে আমরা আরো 2টা ম্যাথ দেখলাম। টোটাল 4টা ম্যাথ কিন্তু আমরা এই সেট থেকে দেখেছি। তো আমরা আশা করি এই 4টা ম্যাথ থেকে তোমরা কিন্তু অবশ্যই 2টা ম্যাথ কমন পাবা। তো আমি আসলে তোমাদেরকে সিউরিটি ওইভাবে দিতে পারতেছি না যে এটা অবশ্যই আসবে, অর্থাৎ এই 4টার মধ্যে যে কোনো 2টা মার্ক করে দেওয়া কিন্তু খুবই কঠিন। তো এখানে যে 4টা দিচ্ছি তোমরা এই 4টা ম্যাথ, আমাদের গত যে 3টা ম্যাথ অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার একই নিয়মের কিন্তু ম্যাথ ছিল। সেক্ষেত্রে তোমরা একটা ধারণা দিতে পারো যে 1 2 3 এর মধ্যে ওই নিয়মের একটা ম্যাথ থাকবে, আর এই 4 নাম্বার ম্যাথটা চলে আসবে, অর্থাৎ এই নিয়মের একটা ম্যাথ থাকবে, ঠিক আছে। তাহলে এই 4টা ম্যাথ থেকে তোমরা 2টা ম্যাথ কিন্তু অবশ্যই আমি আশা করি তোমরা কমন পাবা। তো পরবর্তী অন্য একটা ভিডিওতে আমরা 5.2 থেকে যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ 5.2 থেকে আমরা আরো দুইটা 4টা প্রশ্ন দেখবো, যেখান থেকে তোমরা আরো 2টা প্রশ্ন আশা করি সেখান থেকেও কমন পাবা, ঠিক আছে। তো আজকের ভিডিওতে যে 2টা প্রশ্ন দেখাইলাম সেই 2টা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই যে গত ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আমি আবার রিপিট করতেছি যে আমাদের নেক্সট যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টার ওয়াইজ যে সমাধান ভিত্তিক ভিডিওগুলো, আমাদের সাজেশন ভিত্তিক যে ভিডিওগুলো
প্রশ্নগুলো সমাধানগুলো সেগুলো কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এইভাবে আপডেট পাবা। তো এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটা পেয়ে যাবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে প্লেলিস্টটাতে এই ভিডিওটা তুমি পাচ্ছ, আমাদের ইউটিউবে যে প্লেলিস্টটা আছে তোমাদের এসএসসি ভোকেশনাল নামে, সেই প্লেলিস্টেই কিন্তু আমাদের সকল ভিডিওগুলা আপডেট হবে, আপলোড হবে, সেখানে কিন্তু তোমরা এই আপডেটগুলো পেয়ে যাবে। তো কোনো আগের পূর্ববর্তী কোনো ভিডিও যদি তোমরা মিস করে থাকো, সেক্ষেত্রে ওই প্লেলিস্টটা চেক করে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। সেখানে কিন্তু অনেক যে তোমাদের সাবজেক্টগুলো আছে, অনেক সাবজেক্টে কিন্তু পিডিএফ এর স্ক্রিন শেয়ার করে তোমাদের সরাসরি পিডিএফ গুলো দেখায় দেওয়া হয়েছে। তো তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফ গুলো ধারণা নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবা। কেমন? তো অবশ্যই তোমরা এই ভিডিওটা তোমাদের গত যে ভিডিওটা ছিল সেটা তোমাদের বন্ধুদের সাথে যেভাবে শেয়ার করছিলে সেটা সেইভাবে এই ভিডিওটা তোমরা শেয়ার করবা। আর তোমরা যদি আমাদের যে চলমান লাইভ ক্লাসগুলো হচ্ছে জুমের মাধ্যমে এবং যে রেকর্ডেড ক্লাসগুলো অ্যাপসে আছে, যেগুলো অধ্যায় ভিত্তিক এইভাবে সমাধানগুলো, তো আমি তো এখন তোমাদেরকে লেকচার শিটের উপর সমাধান দেখাচ্ছি, তাই না? তো এই সমাধানগুলো কিন্তু তোমাদেরকে আমি হাতে কলমে একদম কি বেসিক থেকে তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে বুঝাই দিছি, যেগুলো আমাদের অ্যাপসে আপডেট দেওয়া আছে সেখান থেকে। এই ক্লাসগুলো তোমরা যদি অবশ্যই পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করার মাধ্যমে মাত্র 750 টাকা দিয়ে আমাদের এই অনলাইন কোর্সটাতে তোমরা ভর্তি হতে পারবে। আর তুমি যদি শুধুমাত্র ক্লাস ব্যতীত সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো অ্যান্সার সহ কালেক্ট করতে চাও, সেক্ষেত্রে 510 টাকা দিয়ে আমাদের কোর্সটাতে ভর্তি হতে হবে। তো আমাদের ভর্তির প্রক্রিয়া একটাই, আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা SMS করার মাধ্যমে এখানে তোমরা ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য নিতে পারো, এখান থেকে তোমরা ভর্তি হতে পারবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা ভর্তি বিষয়ক আরো যদি বিস্তারিত তথ্য জানতে চাও, সেই ক্ষেত্রে আমাদের যে ফেসবুক পেজটা আছে পাপেল এডুকেয়ার, সেখানে ফেসবুকে গিয়ে পাপেল এডুকেয়ার লিখে সার্চ করলে তোমরা পেজটা পেয়ে যাবা। আমাদের ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা সরাসরি পেজে চলে যেতে পারো। সেখানে গিয়ে তোমরা পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো। তারপর সেখানে পেজে যে মেসেজ অপশন আছে সেখানে গিয়ে তোমরা আমাদের প্রতিনিধির সাথে কথা বলে এই ভর্তি বিষয়ক সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবা। এছাড়াও তুমি কোর্সে কি কি পাচ্ছ, কোর্সে কি থাকছে, পিডিএফ ফাইলগুলো কিভাবে শেয়ার করা হয়, সেই বিষয়ে তোমরা বিস্তারিত তথ্য কিন্তু সেখানে কথা বলার মাধ্যমে এই তথ্যগুলো জেনে নিতে পারো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অন্য যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের এরকম যে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো আছে, যেগুলো তোমাদের 100% কমন উপযোগী, সেইগুলো নিয়ে আমরা এইরকম সমাধান ভিত্তিক আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।